জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি শামীমা শাম্মী। মার্কিন অর্থমন্ত্রীর পর ইরানে বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যাল পোস্টে দাবি করেন প্রতিবেশী দেশগুলোর কাছে আত্মসমর্পণ করেছে ইরান। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জানান, প্রতিবেশী দেশগুলো থেকে হামলা বন্ধ হলে তাদের উপর আর পাল্টা আক্রমণ করবে না ইরান। কিন্তু এই ঘোষণা আসার আগেই ইরাকের কুর্দিস্তান, আরব আমিরাত, বাহরাইন, জর্ডান ও সৌদি আরবের রিয়াদে হামলা চালিয়েছে আইআরজিসি। হামলা হয়েছে ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন প্রান্তে। এছাড়া হরমুজ প্রণালীতে মাল্টার পতাকাবাহী একটি জাহাজেও হামলা চালিয়েছে আইআরজিসি। এদিকে ইরানের নতুন হামলা শুরু করেছে আইডিএফ। পাল্টাপাল্টি হামলা অব্যাহত লেবাননেও। এরই মধ্যে প্রাণহানির সংখ্যা বেড়ে 248 জনে দাঁড়িয়েছে। চলমান পরিস্থিতির মধ্যেই আংশিকভাবে নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে কাতার। তবে শুরু হয়নি বাণিজ্যিক ফ্লাইট চলাচল। Leadership Council has ordered the military to stop targeting neighboring countries. জ্বালানি সংকট নেই এমন ঘোষণার পরেও তেলের পাম্পে ভিড় কমেনি। নির্ধারিত সীমায় বিক্রির নিয়ম মানতে চাইছেন না কেউ কেউ। বেশি তেল চাইছেন রাইড শেয়ারকারীরা। এ নিয়ে আরও জানাতে শাহবাগ থেকে যুক্ত হয়েছেন রাজীব হোসেন। রাজীব, জানাবেন জ্বালানি তেলের মজুত নিয়ে সরকার আশ্বস্ত করার পরও ফিলিং স্টেশনে ভিড় কমছে না কেন? কি বলছেন রাইড শেয়ারকারীরা? সাম্মি, সরকার যে নির্ধারিত সীমা বেঁধে দিয়েছে জ্বালানি তেল সরবরাহের, সেই সীমা বেঁধে দেওয়ার পরও কিন্তু আমরা দিনভর রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে কিন্তু ভিড় দেখতে পেয়েছি। এবং দিন গড়িয়ে আসলে এখন সন্ধ্যা হয়ে গেলেও কিন্তু আসলে সন্ধ্যার পর আমরা যদি বলি এখনও কিন্তু ভিড় কমেনি। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর মেঘনা ফিলিং স্টেশনে। এই স্টেশনটি এই মুহূর্তে বন্ধ রয়েছে। আমরা সন্ধ্যার পর দেখতে পেয়েছি যে কয়েক দফা স্টেশনের ভিতরে গাড়িগুলোকে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু এরপর আসলে স্টেশনটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। আমরা কর্তৃপক্ষের সাথে আলাপ করেছিলাম, তারা যেটা বলেছে যে সন্ধ্যা পর্যন্তই তারা আসলে তেল সরবরাহ করবেন, এরপরে আসলে তারা কোনো তেল দিবেন না এবং এটা তাদের নির্ধারিত সময়। কিন্তু আমরা আসলে বিপরীত বক্তব্য পেয়েছি আসলে যারা গ্রাহক আছে তাদের কাছে। তারা যেটা বলেছেন যে এই ফিলিং স্টেশনটি সকাল রাত 8টা পর্যন্ত তেল সরবরাহ করে থাকে, কিন্তু আজকে নির্ধারিত সময়ের আগেই তারা তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে। আপনি মজুদের কথা বলছিলেন, আসলে স্টেশন কর্তৃপক্ষ কিন্তু আমাদের মজুদের ব্যাপারে আশ্বস্ত করেছেন। তারা যেমনটা বলেছেন যে পর্যাপ্ত মজুদ রয়েছে, কিন্তু মজুদ থাকার পরও মজুদ রয়েছে কথা জানানোর পরও তারা যেটা বলছেন যে আমরা আসলে নির্ধারিত সময়ের বাইরে আসলে তেল সরবরাহ করতে পারবো না। এই এখনকার যে পরিস্থিতি সেটা আসলে এরকমই। যাত্রীরাও এটা নিয়ে আসলে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে তারা অনেকক্ষণ রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশন ঘুরেছেন, তারা সেখানেও তেল নিতে পারেননি এবং সবশেষে এই ফিলিং স্টেশনে এসেও তারা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। এবং আমরা এমন চিত্রই দেখতে পেয়েছি, আসলে অনেকেই তেল না নিয়ে হতাশ হয়ে ফিরে গিয়েছেন এবং তারা যেটা বলছেন যে সরকার যে সীমা বেঁধে দিয়েছে সেই সীমা আসলে পর্যাপ্ত নয় এবং তারা দূরপাল্লার আসলে যাত্রাতে আসলে এই তেল দিয়ে আসলে কখনো সম্ভব না। আসলে আপনি আরেকটা বলছিলেন যে স্টেশনগুলোতে ভিড় আসলে কেন, এই বিষয়ে আসলে আমি জানার চেষ্টা করেছি। সংশ্লিষ্টরা যেটা বলছেন যে যেহেতু সরকার সীমা বেঁধে দিয়েছে তাই তাদের বারবার ফিলিং স্টেশনে আসতে হচ্ছে এবং এমন হয়েছে যে একটি গাড়ি একাধিকবার ফিলিং স্টেশনে আসলে তেল নিচ্ছে। এই কারণে আসলে কার্যত অন্যান্য সময়ের থেকে ভিড় এখন বেশি বলে সংশ্লিষ্টরা আমাদের জানিয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ। সামনে রাজধানীর শাহবাগ থেকে যুক্ত হয়েছিলেন রাজীব হোসেন। জ্বালানি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে ফের আশ্বস্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। দুপুরে তেজগাঁও কার্যালয়ে জ্বালানি ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি কথা জানান। বলেন, 9 মার্চ আরও 2টি তেল বোঝাই কার্গো আসছে। পরিস্থিতি বিবেচনায় সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের চিন্তা করছে। কাল থেকে পাম্পগুলোতে ভ্রাম্যমাণ আদালত কাজ শুরু করবে বলে জানান বিদ্যুৎ মন্ত্রী। আমরা রেশনিংটা করেছি এই জন্যই যে একটা অনিশ্চয়তা আছে, এই যুদ্ধটা কতদিন চলবে, সেই জন্য আমরা একটা রেশনিং করেছিলাম। কিন্তু মানুষ এই রেশনিংটাকে ভয় পেয়ে স্টক করা শুরু করেছে। আসলে আমাদের তেলের কোনো অভাব নাই। শুধু তাই না, আগামী 9 তারিখে আরও 2টা ভেসেল আসছে। সুতরাং তেলের কোনো সমস্যা নাই। আমি সবার কাছে অনুরোধ করব, বিশেষ করে মিডিয়ার কাছে অনুরোধ করব, জনগণকে এই মেসেজটা দেওয়া যে এই তাড়াহুড়া করে কোনো জিনিস দরকার নাই। আমাদের কাছে মজুদ আছে, আমরা পেট্রোল পাম্পে তেল দিচ্ছি এবং চলবে। এটার জন্য লাইন দিয়ে সারা রাত জাগার কোনো প্রয়োজন নাই। আমাদের কন্ট্রোলিং যা আছে আমরা কালকে থেকে আমরা মোবাইল কোড নামিয়ে দেব, সব রকমের ব্যবস্থা আমরা নিয়েছি।
অতি মুনাফা করে মানুষকে কষ্ট না দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আলেম ওলামা ও এতিমদের সম্মানী ইফতারে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে জাকাত ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল ও আরও কার্যকর করতে ব্যবস্থা গ্রহণ করবে সরকার। পরিকল্পিতভাবে জাকাত বন্টনের মাধ্যমে আগামী 10-15 বছরের মধ্যে দারিদ্র্য বিমোচন করা সম্ভব বলে জানান প্রধানমন্ত্রী। চলমান পরিস্থিতি বিবেচনা করে এই আয়োজনের মধ্য দিয়ে শেষ হতে পারে বিএনপির ইফতার আয়োজন বলেও জানান তারেক রহমান। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলিহি। এই মুহূর্তে আমার বক্তব্য রাখার কিছু নেই। পবিত্র রমাদান মাসেও যারা অশুভ পন্থা অবলম্বন করছে, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, অনুগ্রহ করে আপনারা মানুষকে কষ্ট দেবেন না। ধনী দরিদ্র সব মিলিয়ে দেশে বর্তমানে পরিবারের সংখ্যা প্রায় 4 কোটির মতো। এসব পরিবারগুলোর মধ্যে যদি দরিদ্র কিংবা হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রতি বছর পর্যায়ক্রমে 5 লক্ষ পরিবারকে আমরা 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা জাকাত দিতে পারি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এসব পরিবারগুলোর মধ্যে বেশিরভাগ পরিবারগুলোকে হয়তো পরের বছর আর জাকাত নাও দিতে হতে পারে। প্রথমবার নির্বাচিত দলীয় সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম, বিল, বাজেট, স্থায়ী কমিটির কাজসহ বিভিন্ন বিষয়ে ধারণা দিতে 2 দিনের প্রশিক্ষণ কর্মশালার শেষ করেছে বিএনপি। 12 মার্চ সংসদের প্রথম অধিবেশন ঘিরে প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় ও শেষ দিন শনিবার সকালে গুলশান কার্যালয়ে আসেন বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, চিফ হুইপ। প্রথম পর্বে অংশ নেন ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলার সংসদ সদস্যরা। কর্মশালা শেষে গণমাধ্যমকে তথ্যমন্ত্রী বলেন, একটি কার্যকর সংসদের জন্য বিশেষ এই আয়োজন। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সংসদ নিয়ে অতীতের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। বিকেলে দ্বিতীয় পর্বে কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের সংসদ সদস্যরা কর্মশালায় অংশ নেন। আমার জানা নেই যে কি আলোচনা চলছে, তবে দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী, আমাদের দেশের সংসদীয় ব্যবস্থা অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি বক্তব্য দিবেন। এ ব্যাপারে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। সঠিক ভূমিকা পালন করে এবং পার্লামেন্টারি কালচারটা আমরা যাতে মেনটেন করতে পারি এবং খুব ভালো কালচারের মধ্যে দিয়ে অতীতের কিছু ব্যাড কালচারকে আমরা রিমুভ করতে পারি, সেই জন্য আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করি। এটাকে পির লার্নিং বলে আর কি, নিজেরা আলাপ করি এবং শিখি। এখানে রুলস অফ প্রসিজিওর সম্পর্কে, পার্লামেন্টারি প্র্যাকটিস অ্যান্ড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এই বিষয়ে আমি কথা বলেছি। ইফতারের পর পুরো দমে জমে উঠেছে ঈদের কেনাকাটা। শপিং মলগুলোতে ভিড় চোখে পড়ার মতো। এ নিয়ে আরও জানাতে বসুন্ধরা শপিং মল থেকে যুক্ত হচ্ছেন ফেরদৌস রহমান এবং সিলেট থেকে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ। শুরুতে যাচ্ছি ফেরদৌসের কাছে। ফেরদৌস, জানাবেন কোন কোন পোশাকের চাহিদা বেশি আর দাম নিয়ে ক্রেতারা আসলে সন্তুষ্ট কিনা এটিও জানাবেন। স্বামী, আমি কিন্তু বসুন্ধরা শপিং মলে দুপুরের পর থেকেই অবস্থান করছি এবং বিভিন্ন শপিং মলের দোকানগুলোতে আমি ঘুরে ঘুরে দেখছি। সেখানের সর্বশেষ অবস্থা কিন্তু জানাচ্ছিলাম। বিশেষ করে পোশাকে কিন্তু নারী এবং শিশুদের যে পোশাকগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ক্রেতাদের আসলে ভিড় কিন্তু লক্ষণীয় ছিল। ইফতারের আগ মুহূর্তে কিন্তু আমরা শাড়ির দোকানগুলোতে দেখেছি যে ক্রেতাদের ভিড় আসলে চোখে পড়ার মতো থাকলেও ইফতারের পর থেকে কিন্তু ক্রেতাদের সমাগম কিছুটা শাড়ির দোকানগুলোতে কমেছে এবং কিন্তু তারা কিন্তু তাদের বাহারি রঙের বা বাহারি রকমের যে শাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা দেখছেন এবং ক্রয় করছেন। আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম যে ছেলেদের যে পোশাকগুলো রয়েছে কালেকশনে এবং নারী এবং শিশুদের যে কালেকশনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ক্রেতাদের ভিড় লক্ষণীয় ছিল। ক্রেতারা আমাদের সঙ্গে কথা বলেছেন এবং আমাদের সঙ্গে কথা বলে যেটি জানিয়েছেন যে এবারের ঈদে কিন্তু যে নতুন পোশাকগুলো এসেছে, বিশেষ করে বিদেশি যে শাড়িগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তাদের চাহিদা অনেক বেশি এবং তারা কিন্তু সেগুলোই ক্রয় করছেন বেশি। ঈদকে কেন্দ্র করে কিন্তু তারা তাদের পছন্দের যে বিদেশি ব্র্যান্ডের শাড়িগুলো রয়েছে, বিশেষ করে লেহেঙ্গা কিন্তু তারা ক্রয় করছেন। আমরা কিন্তু ঘুরে দেখছিলাম একটু আগে যে জুতার দোকানগুলো, সেখানেও কিন্তু তারা বিভিন্ন ব্র্যান্ডের জুতাগুলো ক্রয় করছেন এবং ঘুরে ঘুরে দেখছেন তাদের পছন্দের যে পণ্যগুলো রয়েছে। আমরা কিন্তু এখন আছি একটি শাড়ির দোকানে, সেখানেও কিন্তু আমরা আসার পর থেকেই দেখতে পেয়েছি যে কিভাবে তারা তাদের পছন্দের শাড়িগুলো
দেখছেন এবং ক্রয় করছেন, এবং তারা তাদের পছন্দের যে পোশাকগুলো রয়েছে সেগুলোই কিন্তু তারা এখানে দেখে দেখে কিনছেন। তো ঈদকে সামনে রেখেই কিন্তু এই সমাগম তাদের। তো এই ছিল আমার কাছে সবশেষ। স্বামী ফেরদৌস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার আমরা যুক্ত হব, সিলেটে আছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, জানাবেন সিলেটে ভিড় কেমন দেখছেন শপিং মলগুলোতে, আর ক্রেতা বিক্রেতারা আসলে কি বলছেন? আচ্ছা দেখুন, আসলে ঈদ যত ঘনিয়ে আসছে স্বাভাবিকভাবেই ঈদের বাজারের যে বেচাকেনা সেটির পরিসর কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর জিন্দাবাজারের ব্লু ওয়াটার শপিং সেন্টারে, যেখানে প্রায় সব ধরনের অর্থাৎ নারী পুরুষ সবার জন্যই আসলে ঈদের যে পোশাক সব ধরনের পোশাকই উপস্থিত রয়েছে। বিশেষ করে ইফতারের পরপরই মূলত এই পোশাকের যে বেচাকেনার যে দৃশ্যটি সেটি আসলে বাড়তে থাকে, এবং আমরা দেখি যে রাত যত গভীর হয় ততই কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের সরগরমে বিশেষ করে ঈদ বাজার কেন্দ্রিক যে সকল শপিং মলগুলো আছে সেগুলো জমে ওঠে। এবার আমরা যেটি দেখতে পাচ্ছি যে মোটামুটি 2-3 দিন আগ থেকেই সিলেটের প্রত্যেকটি শপিং মল এবং কাপড়ের বেচাকেনার যে শপিং মলগুলো আছে সেখানে লক্ষণীয় আসলে ক্রেতাদের উপস্থিতি রয়েছে, এবং ক্রেতারা তাদের পরিবারের সদস্যদেরকে নিয়েই মার্কেটে আসছেন এবং পছন্দসই পোশাক কেনাকাটা করছেন। যদিও তাদের দাম নিয়ে বরাবরের মতো যে অভিযোগ থাকে, এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। বলছেন যে তুলনামূলকভাবে প্রত্যেক বছরই আসলে এই পোশাকের চাহিদা অনুসারে যে দামের ওঠানামা সেটি আসলে পরিলক্ষিত করা যায়, এবং তারা বলছেন যে গতবারের তুলনায় এবার দামটা একটু বেশি। যদিও বিক্রেতারা বলছেন যে এখনও পুরোপুরি ঈদ বাজারটা জমে ওঠেনি, অর্থাৎ যারা আসছেন অনেকেই দেখছেন এবং পছন্দ করে যাচ্ছেন, কিন্তু কেনাকাটার পরিসরটা তুলনামূলকভাবে কম। তবে তারা প্রত্যাশা করছেন যে বিগত 2-3 বছর যে ধসটা নেমেছিল ঈদের বাজারে, এবার কিন্তু সেটা কাটিয়ে উঠবে। কারণ শুরু থেকেই অর্থাৎ দশম চারের পর থেকেই মোটামুটি মার্কেটে যারা কাপড় কিনবেন, পছন্দনীয় কাপড় কিনবেন, তারা আসছেন এবং তারা দেখছেন এবং পছন্দসই কিনে নিচ্ছেন, এবং বিক্রেতারা আশা করছেন যে 15 রোজার পরে মূলত তাদের যে বেচাকেনার পরিসরটা আরও একটু বৃদ্ধি পাবে, এবং তাদের যে প্রত্যাশা যে এবার দিন যত যাবে ততই তাদের বেচাকিনি বাড়বে। তবে দাম নিয়ে যে প্রতিযোগিতাটা থাকে অন্যান্য বারের মতো এবারও সেটি বিদ্যমান আছে। তো এই ছিল আমার কাছে সিলেটের ঈদ বাজার সম্পর্কিত সর্বশেষ তথ্য। সামনে ঈদ মার্কেটের খবর নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন গুলজার আহমেদ। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত 2 শিক্ষক এবং 1 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি ঘটনা তদন্তে করা হয়েছে 5 সদস্যের কমিটি। মামলায় অভিযুক্ত সমাজ কল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার, অধ্যাপক হাবিবুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাসকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া তদন্ত কমিটিতে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ডক্টর মিজানুর রহমানকে আহ্বায়ক এবং উপ রেজিস্ট্রার গোলাম মাওলাকে সদস্য সচিব করা হয়েছে। এদিকে এই ঘটনায় সকালে মানববন্ধন ও সমাবেশ করে নিহতের স্বজন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। মানববন্ধনে নিহতের স্বামী ইমতিয়াজ সুলতান, তার 3 শিশু কন্যা ও ছেলেসহ পরিবারের সদস্যরা অংশ নেন। আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। আমার মা আমাদের কথা আদর করে ঘুমাশায়, এখন আমরা মাকে কোথায় পাবো? তাদের এজাহার বক্তব্য আসামি করে তাদের গ্রেফতারের জন্য কোনো ভূমিকা আয়ু আমাকে চ্যালেঞ্জ করে বলে যে প্রমাণ করার দায়িত্ব আমার নাকি। আয়ুর কোনো দায়িত্ব নেই, প্রমাণ করতে হবে আমাকে। কুষ্টিয়ার খোকসা উপজেলার গড়াই নদীতে গোসলে নেমে 4 কন্যা শিশুর মধ্যে 2 জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছে 2 শিশু। দুপুর 2:30টার দিকে খোকসা ওসমানপুর খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান 4 শিশু নদীতে গোসল করতে নেমে সাঁতার কেটে মাঝ নদীর চরের দিকে যাচ্ছিল। এ সময় স্রোতে ভেসে গভীর পানিতে চলে যায় তারা। খেয়াঘাটে থাকা নৌকার মাঝিরা দ্রুত এগিয়ে গিয়ে 2 শিশুকে জীবিত উদ্ধার করেন, তবে আরও 2 শিশু এখনও নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে স্থানীয় জেলে উদ্ধারকর্মীরা নিখোঁজ 2 শিশুর সন্ধানে তল্লাশি চালাচ্ছেন। খুলনা থেকে ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এদিকে নিখোঁজ শিশুদের অপেক্ষায় নদীর তীরে ভিড় করছেন স্বজন ও এলাকাবাসী। দেশের হাসপাতালগুলোর একদিনের বায়োমেট্রিক ডেটায় দেখা গেছে অর্ধেক স্বাস্থ্যকর্মী সময় মতো কর্মস্থলে উপস্থিত নেই।
ঢাকা এবং ঢাকার বাইরের সব জায়গার চিত্র প্রায় একই রকম, এমন তথ্য দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মোহিত। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে রোড টু ইউনিভার্সাল হেলথ কাভারেজ শীর্ষক গোলটেবিল আলোচনায় এই কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, দ্রুতই পাইলটিং আকারে ই হেলথ কার্ড সিস্টেম চালু করা হবে। স্বাস্থ্য খাতে ক্রয় প্রক্রিয়ায় দুর্নীতি নির্মূল করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। আমাদের যারা থাকার কথা তাদেরকে রোগীরা পান না। আমরা দেখলাম কিছু ধারণা সঠিক, মোটামুটি রাফলি অর্ধেক মানুষকে আমরা পাই নাই ওই দিন, অন্তত আমাদের ওই ডিজিটাল রেকর্ডে প্রায় 45% মতো মানুষ অনুপস্থিত ছিলেন। এবং সেটা শুধু ডাক্তাররা না, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সব স্তরের মানুষদের মধ্যেই সেই অনুপস্থিতি আমরা দেখেছি। গাজীপুরে ঝুট ব্যবসার বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রের মহড়া দিয়ে হামলা চালিয়ে ঝুট বোঝাই একটি ট্রাক ও ব্যবসায়ীর কাছ থেকে প্রায় 3 লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। শনিবার বেলা 11টার দিকে বাসন মহানগরীর বাসন ভিটিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, খান ট্রেডিংয়ের প্রোপাইটার বিএনপি সমর্থক কৌশিক খানের সঙ্গে ম্যানেল ফ্যাশন গার্মেন্টসের ঝুট ক্রয় বিক্রয় নিয়ে একটি চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী শনিবার কৌশিক খান ঝুট দিতে গেলে বাসন থানা বিএনপির নেতা সিরাজুল হক, 14 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং ওয়ার্ড যুবদলের সভাপতি নাজমুলের নেতৃত্বে প্রায় 2 থেকে 250 জন তার উপর হামলা চালায়। এ সময় কৌশিক খানের সমর্থকদের সঙ্গে সিরাজুল হক ও রফিকুল ইসলামের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় এবং ঘটনাস্থলে একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটে। হামলার সময় একটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নেপালের সাধারণ নির্বাচনে ভূমিধস বিজয়ের পথে তরুণ র্যাপার ও রাজনীতিবিদ বালেন্দ্র সার দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি 60টির বেশি আসনে জয় নিশ্চিত এবং 60টির বেশি আসনে এগিয়ে রয়েছে দলটি। 10টি আসনে জয় এবং 9টিতে এগিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে আরেক তরুণ নেতা গগন থাপার পূর্ণ রাজনৈতিক দল নেপালি কংগ্রেস পার্টি। আর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দল সিপিএন ইউএমএল সহ অন্য কোনো দলই 5টি আসনেও জয় নিশ্চিত করতে পারেনি। এই অবস্থায় প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ঝাপা 5 সংসদীয় আসন থেকে নির্বাচন করা বালেন্দ্র শাহ। নেপালের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের মোট 275টি আসনের মধ্যে 165টি আসনে সরাসরি নির্বাচন হয়েছে। জয়ের আনুপাতিক হারে বাকি 110 আসনে প্রতিনিধি নির্ধারণ করা হবে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের ইরানের পরিকল্পনা নেই। তবে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সাথে যুক্ত কোনো জাহাজকে এই পথ দিয়ে যেতে দেওয়া হবে না। বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন ইরানি সামরিক বাহিনীর একজন মুখপাত্র। এ সময় তিনি হুঁশিয়ারি দেন, যদি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করে তাদের লক্ষ্যবস্তু করা হবে। এদিকে যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে জাহাজ চলাচল অনেকটা কমে গেছে, যা বিশ্বব্যাপী তেলের সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলেছে। এবারে খেলার খবর। ক্রিকেট বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ টি-20 বিশ্বকাপের ফাইনালে রোববার মুখোমুখি হবে 2 শক্তিশালী দল, ভারত এবং নিউজিল্যান্ড। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। ভারত টুর্নামেন্ট জুড়ে ছিল অত্যন্ত ধারাবাহিক। ব্যাটিং লাইনআপে অভিজ্ঞতা এবং আগ্রাসনের দুর্দান্ত সমন্বয় দেখা গেছে তাদের। ওপেনিং থেকে মিডল অর্ডার পর্যন্ত সবাই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বোলিং বিভাগেও পেস ও স্পিনের ভারসাম্য প্রতিপক্ষকে চাপে রেখেছে। বিশেষ করে ডেথ ওভারে তাদের নিয়ন্ত্রণ ছিল প্রশংসনীয়। অন্যদিকে নিউজিল্যান্ড বরাবরের মতোই শৃঙ্খলাপূর্ণ ক্রিকেট খেলেছে। দলটির বড় শক্তি হলো তাদের টিম ওয়ার্ক এবং চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তাদের বোলিং আক্রমণ অনেক সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম হয়েছে। আর ব্যাটিং ইউনিটও প্রয়োজনে ধৈর্য ধরে ইনিংস গড়ে তুলতে জানে। সব মিলিয়ে জমজমাট এক ফাইনালের অপেক্ষায় ভক্তরা। এফসি নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে 11-0 ব্যবধানে হেরেছে ভারত।
পার্থে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় জাপানের মেয়েরা। ম্যাচের চতুর্থ মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন ইয়োমোতো। এরপর হাসেগাওয়া ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধেই আরও 3 গোল করে 5-0 ব্যবধানে এগিয়ে যায় জাপান। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে জাপান। রিকো একি ও হিনাতা মিয়াজাওয়ার হ্যাট্রিকে ভারতের জালে একের পর এক গোল করতে থাকে তারা। শেষ পর্যন্ত 11-0 গোলের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় জাপান নারী দল। এই জয়ে 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে জাপান। 3 পয়েন্ট করে নিয়ে পরের 2 স্থানে আছে চাইনিজ তাইপে ও ভিয়েতনাম। আর 2 ম্যাচে কোনো পয়েন্ট না পেয়ে তলানিতে ভারত। দর্শক, এই ছিল এখন চারদিকে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।